হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই মুভিটি জিতে নিয়েছে 3টা অস্কার। আর এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। কিন্তু এই মুভিটা দেখার পর আপনার ভিতরে নাড়া দিবে। চলুন তাহলে মূল গল্পে যাওয়া যাক। সাল 1939। পোল্যান্ডের একটি শহরের নাম ওয়ার্সা। আর এই লোকটি হলো স্পিলম্যান। সে ওই সময়কার একজন বিখ্যাত পিয়ানো বাদক। সে রেডিওর জন্য পিয়ানো বাজাতো। স্পিলম্যান পিয়ানো বাজাচ্ছিল, তখন বাইরে প্রচন্ড জোরে বোমার শব্দ হয়। কিন্তু স্পিলম্যান বিষয়টি একদম নর্মাল ভাবে নিয়েছিল, কারণ এটি ছিল তার জন্য প্রতিদিনের ব্যাপার। সে পিয়ানো বাজাতে থাকে। তখন স্পিলম্যানের এই বিল্ডিং এ এসে একটা বোমা বিস্ফোরণ হয়। এতে সে কিছুটা আহত হয়। স্পিলম্যান কিছুটা ভয় পেয়ে যায়। সে দৌড়ে বাইরে চলে আসে। এখানে কার জন্য অপেক্ষা করছিল? সে হলো ডোরা নামের একটি মেয়ে। ওই মেয়েটি স্পিলম্যানকে পছন্দ করে, আর স্পিলম্যানও তাকে পছন্দ করে। স্পিলম্যান ওইখান থেকে সরাসরি বাসায় ফিরে আসে। আর তার বাসায় সবাই প্রস্তুতি নিচ্ছিল বাসাটা ছেড়ে দেওয়ার জন্য। তারা এই বাসাটি ছেড়ে অন্য কোথাও চলে যাবে। আর তার বাসায় সবাই ছিল জিউস। তারা এই পরিচয় গোপন করার জন্য এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়ায়। কারণ তখন জার্মানরা জিউসদের দেখলেই মেরে ফেলতো। স্পিলম্যান তার পরিবারের সাথে যেতে রাজি হয় না। সে বলে, আমি এই শহরে থাকতে চাই। এর মধ্যে রেডিওতে ঘোষণা আসে ব্রিটেন ও ফ্রান্স মিলে জার্মান সৈন্যদের আক্রমণ করছে। অতি দ্রুত তারা পোল্যান্ডে পৌঁছে যাবে। এটি শুনে স্পিলম্যান খুব খুশি হয়। আর তাদের খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। সেখানে দ্রুত জার্মান সৈন্যরা চলে আসে, আর মাইকে ঘোষণা আসে যে সব ইহুদিদের হাতে একটা করে বেজ পড়তে হবে, যাতে জিউসদের সহজেই শনাক্ত করা যায়। আর তারা কোনো শপিং মল বা কোনো রেস্টুরেন্টে যেতে পারবে না। জার্মান সৈন্যরা ওখানে থাকা সব রেডিও স্টেশনকে ধ্বংস করে দেয়, যার ফলে স্পিলম্যানের চাকরি আর থাকে না। স্পিলম্যান ভালো পিয়ানো বাদক হওয়াতে এই রেস্টুরেন্টে সে চাকরি পেয়ে যায়। পরের দিন সে রেস্টুরেন্টে টরিন আসে তার সাথে দেখা করতে। আর যখন তারা কোনো রেস্টুরেন্টে ঢুকতে যাবে, তখন তারা দেখতে পায় এখানে জিউসদের ঢোকা নিষেধ। টরেন তখন স্পিলম্যানকে বলে, চলো আমরা পার্কে যাই। স্পিলম্যান তাকে বলে, পার্কেও আমাদের ঢোকা নিষেধ। তাই তারা বাধ্য হয়ে রাস্তায় তাদের সময়গুলো কাটিয়ে দেয়। পরের দিন জার্মান সৈন্যদের পক্ষ থেকে নতুন এক ঘোষণা আসে। তারা বলে, সকল জিউস লোকদের একটা নির্দিষ্ট স্থানে থাকতে হবে। তাই বাধ্য হয়ে সবাই যে যার মতো করে বাড়ি থেকে ওই নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে রওনা হয়। আর ওই শহরে ছিল জিউস লোকের সংখ্যা সব থেকে বেশি, কিন্তু সেই তুলনায় ওই নতুন এরিয়াটা ছিল খুবই ছোট। কয়েকদিন কেটে যাবার পর স্পিলম্যানের টাকা পয়সা সব শেষ হয়ে আসে। তখন কোনো উপায় না দেখে স্পিলম্যান তার পিয়ানোটা একদম নামমাত্র মূল্যে বিক্রি করে দেয়। তারা তাদের ঘরটি ছেড়ে নতুন একটা ছোট ঘরে উঠে। নতুন বাসাটা এতটাই ছোট যে স্পিলম্যানের মা স্পিলম্যানকে বলে, তোমরা সবাই এক ঘরে ঘুমাও, আমি আর তোমার বোন কিচেনে গিয়ে ঘুমাবো। অন্যদিকে জার্মান সৈন্যরা ওই এরিয়ার মধ্যে ওয়াল তৈরি করে, যাতে করে এই এরিয়ার একটা লোকও বাইরে যেতে না পারে। সেখানে থাকা সকলে রাতের মধ্যে বেকার হয়ে পড়ে। তখন তাদের বাসায় একজন পুলিশ আসে আর বলে, জার্মান সৈন্যরা কিছু লোক পুলিশ হিসেবে নিয়োগ দিবে, যারা এই এরিয়াতে দেখাশোনা করবে। স্পিলম্যানের ভাইকে পুলিশে জয়েন করতে বলে, কিন্তু সে রাজি হয় না।
এরপর স্পিনম্যানকে বললে সেও একই কথা বলে। পুলিশটি তখন রেগে যায় আর বলে, তোমরা আর কতদিন বই বিক্রি করে চলবে? মূলত সেখানে কোনো কাজ না থাকায় তারা বই বিক্রি করে তাদের সংসার চালাতে থাকে। এই যুদ্ধের সময় কেই বা বই কিনবে? এই স্পিনম্যান সেলিব্রিটি টাইপের মানুষ ছিল, তাই তার একটি চাকরি হয়ে যায়। এভাবেই তাদের দিন যেতে থাকে আর পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। একদিন জার্মানরা স্পিলম্যানের সামনের বিল্ডিংয়ে আসে। সেখানে থাকা সবাইকে জার্মান সৈন্যরা তাড়াতে বলে, কিন্তু সেখানে একজন পঙ্গু লোক ছিল যার দাঁড়ানোর ক্ষমতা ছিল না। এটা জানার পর অফিসার বলে তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দিতে, আর কথা মতো তাই করা হয়। বৃদ্ধ লোকটিকে নিচে ফেলে দেয় আর সে সেখানে মারা যায়। মৃত লোকটিকে যখন কেউ দেখতে আসে তাদেরও গুলি করে মেরে ফেলা হয়। দিন দিন খাবারের সংকট খুবই তীব্র হচ্ছিল। একদিন রাস্তা দিয়ে এক মহিলা খাবার আর টিফিন নিয়ে যাচ্ছিল। অন্য এক বৃদ্ধ লোক তার টিফিন থেকে তার উপর আক্রমণ করে বসে। এক মুঠো খাবারের জন্য তারা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ শুরু করে দেয়। টিফিন বক্সটি ওই মহিলার হাত থেকে মাটিতে পড়ে যায়। সব খাবার রাস্তায় পড়ে যায়। ওই বৃদ্ধ লোক খিদার জ্বালায় রাস্তায় পড়ে থাকা খাবার মনের তৃপ্তি ভরে খায়। আর ওই মহিলাটি খাবারগুলো হারিয়ে কাঁদতে থাকে, কারণ তার কাছে খাবার আর কোনো কিছু রইল না। কয়েকদিন পর জার্মান সৈন্যরা এক মিথ্যা ঘোষণা দেয়, কাজের জন্য সবাইকে অন্য আরেকটা ক্যাম্পে স্থানান্তর করা হবে, যেখানে খাবারের কোনো সমস্যা হবে না। এটা একদম মিথ্যা কথা। জার্মানরা তাদের নিয়ে যাচ্ছে মেরে ফেলার জন্য। সবাই এক বুক আশা নিয়ে ক্যাম্পের দিকে রওনা হয়। স্পিলম্যানও তাদের মধ্যে যাচ্ছিল। সেও সবার সাথে হাঁটতে থাকে। তারা সবাই একটা জায়গায় অপেক্ষা করতে থাকে, আর সেখানে একটা ছেলে চকলেট বিক্রি করছিল, আর সে অনেক দামে চকলেট বিক্রি করছিল। তখন স্পিনম্যানের সবাই মিলে একটি চকলেট কিনে আর সেটাকে 5 টুকরা করে ভাগ করে খায়। স্পিলম্যান ও তার পরিবার ট্রেনের উদ্দেশ্যে বের হয়, আর স্পিলম্যানের পরিচিত সেই পুলিশ স্পিলম্যানকে ওখান থেকে বের করে নিয়ে আসে। স্পিলম্যান তার পরিবারের কাছে যেতে চায়, তখন পুলিশ তাকে বলে, তোমার পরিবারের কেউ আর বেঁচে ফিরবে না, আমি তোমার জীবন বাঁচালাম। ততক্ষণে স্পিলম্যানের পরিবার ট্রেনে উঠে গিয়েছে। স্পিলম্যান বুঝে যায় তার পরিবারের সাথে তার আর দেখা হবে না। কিছুক্ষণের মধ্যে পুরো শহর ফাঁকা হয়ে যায়, শুধু বেঁচে আছে স্পিলম্যান। সে কাঁদতে থাকে আর ঘরের পথ ধরে হাঁটতে থাকে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল হাজারো লাশ, তবে এর বেশিরভাগ মারা গিয়েছিল খাবারের অভাবে। কিন্তু স্পিলম্যান শ্রমিকের সাথে মিশে গিয়ে সেও কাজ করতে থাকে। ভাগ্য আজ তাকে সেলিব্রিটি থেকে খাবার জোগাড় করার জন্য বাধ্য করেছে। এই ক্যাম্প থেকে মাত্র একজন শহরে যেতে পারত আলু আর রুটি আনার জন্য, আর ওখানে থাকা অন্য জিউস লোকজন ওই লোকের মাধ্যমে শহর থেকে রুটির আড়ালে অস্ত্র আনত, যাতে করে তারা জার্মান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। যে লোক প্রতিদিন শহরে যেত, স্পিলম্যান তার কাছে আসে আর তাকে একটা চিঠি দেয় আর তাকে রিকোয়েস্ট করে শহরে পরিচিত একজন খ্রিস্টান কাপলের কাছে পৌঁছে দিতে, আর বলতে থাকে তারা কি স্পিলম্যানকে সাহায্য করবে কিনা। এরপর ওই লোকটি তার কাছে একটি খবর নিয়ে আসে আর বলে তারা তোমাকে সাহায্য করবে। জিউসদের বেশটি খুলে ফেলে সে খ্রিস্টান সেজে ক্যাম্প থেকে বাইরে বের হয়ে আসে। সেই কাপড়টি তাকে সাহায্য করে, স্পিলম্যানকে খাবার দেয়, নতুন জামা কাপড় দেয়। এত ভালো খাবার পেয়ে তার মনে হচ্ছিল সে সব খাবার একসাথে খেয়ে ফেলবে।
ওই কাপলটি তাকে জিউস ক্যাম্পের পাশে একটা অ্যাপার্টমেন্টে থাকতে দেয়, আর তারা চলে যাবার আগে স্পিলম্যানকে একটা ঠিকানা দেয়। যদি বেশি দরকার হয় তাহলে এই ঠিকানাতে চলে আসবে। এভাবে অনেক দিন কেটে যায়। 19শে এপ্রিল 1943 স্পিলম্যান তার জানালা দিয়ে বাইরে তাকায়, দেখতে পায় যে ক্যাম্পে থাকা জিউসরা জার্মান সৈন্যদের উপর আক্রমণ করে দিয়েছে। এই আক্রমণ বেশিক্ষণ স্থায়ী হয় না। জার্মান সৈন্যরা বিদ্রোহী সবাইকে মেরে ফেলে, পুরা ক্যাম্পের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এদিকে স্পিলম্যানের এক প্রতিবেশী মহিলা বুঝে যায় যে সে স্পিলম্যান কোনো খ্রিস্টান নয়, সে একজন জিউস। মহিলাটি স্পিলম্যানকে জার্মান সৈন্যদের হাতে ধরিয়ে দিতে চায়। কোনো উপায় না পেয়ে স্পিলম্যান সেখান থেকে পালিয়ে চলে আসে, আর সেই ঠিকানায় যেটা ওই কাপল তাকে দিয়েছিল। স্পিলম্যান একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল টিপতে, আর ওই ঘর থেকে এক প্রেগনেন্ট মহিলা বের হয়ে আসে। এটা হলো তার সাবেক প্রেমিকা, আর এই বাসাটি ছিল তার হাজবেন্ডের। বলে, আমি তোমার জন্য 1 বছর অপেক্ষা করেছি, তুমি ফিরে আসোনি। আমি ভেবেছি তুমি মারা গিয়েছো, তাই আমি বিয়ে করে নিয়েছি। সে তাকে থাকার একটা ব্যবস্থা করে দেয়। এটি ছিল একটা হাসপাতালের সামনে। ডরিটোর হাজবেন্ড তখন স্পিলম্যানকে বলে, এই দুই ব্যক্তি আপনার খেয়াল রাখবে। স্পিলম্যান শেষ 2 সপ্তাহ ধরে কিছুই খেতে পারেনি, তাই সে অসুস্থ হয়ে গেছে। ওই লোকটি তাকে কিছু খাবার দিয়ে যায়, আর বলে খুব তাড়াতাড়ি যুদ্ধ শেষ হতে যাচ্ছে। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন চলে যায়। ডরিটো ও তার হাজবেন্ড স্পিলম্যানকে দেখতে আসে। এসে তারা দেখতে পায় স্পিলম্যান অসুস্থ, আর এই অবস্থায় কোনো ডাক্তার নিয়ে আসা যাবে না। তারপরও সে কোনো মতে তার পরিচিত এক ডাক্তার নিয়ে আসে। সে স্পিলম্যানকে চিকিৎসা করে, আর তার জন্য অনেক ফলমূল নিয়ে আসে। স্পিলম্যানকে বলে, আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি এখানে বিদ্রোহ হতে যাচ্ছে। ডরোটু সেখান থেকে চলে যায়, আর তার কথাই ঠিক হয়। ওখানে বিদ্রোহ শুরু হয়। সামনে জার্মান হাসপাতালে তারা আক্রমণ করে বসে, যেখানে থাকা সব জার্মানকে তারা মেরে ফেলে। এই খবর যখন জার্মান সৈন্যরা জানতে পারে, তখন তারা আশেপাশের সব বিল্ডিং উড়িয়ে দেয়। স্পিলম্যান ওইখান থেকে কোনো মতে চলে যায়। সেখানে থাকা সব বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। সে খুব ক্ষুধার্ত, তাই সে আশেপাশে খাবার খুঁজতে থাকে। এক পর্যায়ে সে এক খাবারের কৌটা পেয়ে যায়, কিন্তু সেটার মুখ ছিল আটকানো। তাই সে মুখ খোলার অনেক চেষ্টা করে। তখন সে বাইরে জার্মানদের আসার শব্দ শুনতে পায়। তাই স্পিলম্যান খাবারের কৌটা নিয়ে লুকিয়ে পড়ে। রাতে সে ওই কৌটা আবারও খুলতে চায়, তখন পিছন থেকে এক জার্মান সৈন্য চলে আসে। সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সে বলে, আমি খাবারের কৌটা খোলার চেষ্টা করছি। সে তখন খুব ভয় পেয়ে যায়। ওই জার্মান সৈন্য তাকে বলে, তুমি কি কাজ করো? তখন স্পিলম্যান তাকে বলে, আমি একজন পিয়ানো বাদক। তখন ওই জার্মান অফিসার তাকে এক পিয়ানোর কাছে নিয়ে যায়, আর সেটিকে বাজাতে বলে। স্পিলম্যান পিয়ানোটা খুব সুন্দর করে বাজাতে থাকে। জার্মান অফিসার একদম মুগ্ধ হয়ে যায়, আর তাকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি একজন জিউস। সে তাকে বলে, তুমি ভয় পেও না। এরপর যখন ওই জার্মান অফিসার তার কাছে আসতো, সে তার জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসতো। একদিন ওই জার্মান অফিসার তার কাছে শেষবারের মতো দেখা করতে আসে, আর তার জ্যাকেট স্পিলম্যানকে দিয়ে দেয়, কারণ বলে রাতে এখানে খুব ঠান্ডা পড়ে। আরো বলে, তোমার সাথে আমার আর দেখা হবে না। রাশিয়ানরা এখানে খুব তাড়াতাড়ি আক্রমণ করবে, আর তোমরা মুক্ত হয়ে যাবে। তাই আমরা সবাই চলে যাচ্ছি।
পরের দিন সকালে স্পিলম্যান দেখতে পায় বাইরে যুদ্ধ থেমে গিয়েছে। সে বাইরে বের হয়। সে জার্মান অফিসারের দেয়া সে জ্যাকেট পরে। এটা দেখে সবাই তাকে ভয় পায়। রাশিয়ান সৈন্যরা তাকে গুলি করতেই যাবে, তখন সে বলে, আমি জিউস, ঠান্ডা থেকে বাঁচার জন্য আমি এটি পরেছি। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় জার্মান সৈন্যদের রাশিয়ানরা বন্দী করেছে। সেখানে ওই জার্মান অফিসারও ছিল যে স্পিলম্যানের জীবন বাঁচিয়েছিল। পাশ থেকে কিছু জিউস লোক হেঁটে যাচ্ছিল। ওই অফিসার তাদেরকে বলে, তুমি স্পিলম্যানকে চিনো? তখন সে বলে, হ্যাঁ, সে একজন বিখ্যাত পিয়ানো বাদক। সে তাকে বলে স্পিলম্যানকে বলবে সে এই জলে বন্দী। দৃশ্য পরিবর্তন হয়। স্পিলম্যান মন দিয়ে পিয়ানো বাজাচ্ছে। তখন ওই লোকটা আসে যার কাছে সে জার্মান অফিসার সাহায্য চেয়েছিল। এটা শোনা মাত্র সে ওই বন্দি শিবিরে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় তারা অনেক দেরি করে ফেলেছে, যেখানে একটা মানুষও নেই, সব জার্মানদেরকে মেরে ফেলা হয়েছে। সে তখন মন খারাপ করে বসে থাকে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।